think যেটা আমি বলতে তোমাদের যে এ টুর সিলেবাস যেটা আছে দিস ইজ এক্সট্রিমলি ইজি অ্যান্ড ভেরি স্মল সিলেবাস। আমাদের সিলেবাস খুব আর্লি শেষ হয়ে যায় এ টুর জন্য, ঠিক আছে? আচ্ছা, তো সিলেবাস শেষ করা নিয়ে কোনো টেনশন নাই। আবারও ইট কামস ডাউন টু দ্য সেম থিং, যে বাসায় পড়তে হবে। ইফ ইউ প্র্যাকটিস দ্য কোয়েশ্চেন্স ইট উইল বিকাম ওকে, ইনশাল্লাহ প্রবলেম হবে না, ঠিক আছে? ইফ ইউ কিপ অন প্র্যাকটিসিং, এ টুতে কিন্তু রিপিটেটিভ কোয়েশ্চেন্স অনেক বেশি, সো এই কারণে ভালো করার চান্সেস বেশি থাকে, একই কোয়েশ্চেন বারবার আসে। সো ইফ ইউ কিপ প্র্যাকটিসিং একটা পয়েন্টে গিয়ে ইট ইজ ইজি টু দ্য এক্সটেন্ট দ্যাট অলমোস্ট উইল বিকাম বোরিং। একটা পয়েন্ট গিয়ে তোমার কাছে মনে হয় যে দূর একই জিনিস বারবার কোয়েশ্চেন জিজ্ঞেস করে, সেটা তুমি কয়েকদিন সলভ করলে, অ্যাসাইনমেন্ট বইটা সলভ করলেই তোমরা বুঝতে পারবা যে বারবার সেম কোয়েশ্চেন আসতে। সো প্লিজ একটু পড়াশোনাটা কন্টিনিউ করেন, ভালো মতো মন দিয়ে পড়েন একটু, ঠিক আছে? আমি জানি এটা বইলে কোনো লাভ নেই, ঠিক আছে? কোনো অলরেডি ভুলে গেছে, এখন জিজ্ঞেস করলে বলতে পারবো না মাত্র কি বলছিলাম। না আমি স্যার, ঠিক আছে, কি বলছিলাম বলতো আমি স্যার? বুঝছো? খেয়াল নাই, রাইট? এর জন্য যাকে বলা দরকার বললাম। এখন পয়েন্ট হইতেছে এই মোমেন্টামের কাহিনী, লাস্ট ক্লাসে মোমেন্টাম বন্ধু আমরা পড়ছি। আচ্ছা, লিনিয়ার মোমেন্টাম কি এগুলো তো জানি, ঠিক আছে? আহ কি জানি নাম, ভারিয়া, রাইট? ভারিয়া, আপনি কিন্তু কোয়েশ্চেন থাকলে বললেন স্যার, ঠিক আছে? লিনিয়ার মোমেন্টাম কি এগুলো বুঝি আমরা, কোনো প্রবলেম নেই। আচ্ছা, সো ফার সো গুড। মোমেন্টাম কি জিনিস, লিনিয়ার মোমেন্টাম কি, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ফোর্স এন্ড অল দ্যাট, এগুলো আমরা লাস্ট ক্লাসে পড়ছি। পার্টিকেল মোমেন্টাম পড়ছি, এন্ড মুভিং অন টু কলিশনস। আচ্ছা, কলিশনস কি জিনিস এন্ড কলিশনস এর হিসাবটা আমরা করি বা কিভাবে, হ্যাঁ? আচ্ছা, আমরা একটু বোর্ডে আলাদা করে বুঝি দ্যাট কলিশনস এর কাহিনীটা আসলে কেমনে করে আমরা সলভ করি। কলিশনস ইজ সামথিং লাইক দিস। আমরা এভাবে করে চেক করতে পারি, ফর এক্সাম্পল, if an object travels like this, ঠিক আছে, এইটার যে কলিশন হবে ওর মোমেন্টাম কি m1u1, তাই না? আর এখানে গিয়ে যদি আরেকটা অবজেক্টের সাথে কোলাইড করে, ওর মোমেন্টাম আগে কত ছিল, m2u2। বাড়ি খাওয়ার পরে আমরা কি জানি যে এটা হয়ে যাবে কি, প্রথমটা হয়ে যাবে হইতেছে m1v1, আর পরেরটা হয়ে যাবে হইতেছে m2v2, রাইট? সো টোটাল মোমেন্টাম বিফোর কলিশন উইল বি ইকুয়াল টু আফটার কলিশন। এখন পয়েন্ট হইতেছে আমরা এটারে চেক করি কেমনে। চেক করার সিস্টেম হইতেছে উই ক্যান হ্যাভ আ লাইট গেট ওভার হিয়ার, আর সেকেন্ড ট্রলি বি যেটা আছে, ট্রলি বি তো বিফোর দ্য কলিশন ইট ইজ স্টেশনারি, তাই না? তার মানে ট্রলি এর ভেলোসিটি আমরা কোন লাইট গেট থেকে পাবো? লাইট গেট 1 থেকে পাবো, বুঝতেছি, রাইট? ট্রলি এর ভেলোসিটি পাবো কোন লাইট গেট থেকে? লাইট গেট 1 থেকে। আচ্ছা, বাড়ি খাওয়ার পরে যদি আমরা এমন চিন্তা করি দ্যাট ট্রলি এ এন্ড বি দিস টু উইল বি জয়েন্ট টুগেদার, বলতো তাহলে কি হবে, ওদের দুইজনের মিলে এখানে কি ডিফারেন্ট ভেলোসিটি আসবে না একটা ভেলোসিটি আসবে? একটা সিঙ্গেল ভেলোসিটি আসবে না, রাইট? এ আর বি মিলে তো একটাই ভেলোসিটি দিবে, বিকজ ওরা দুজন তো জয়েন্ট অবস্থায় আছে। তাহলে সেই হিসাবে এটার ম্যাচ যদি m1 হয়, এটার ম্যাচ যদি m2 হয়, ইন টোটাল মোমেন্টাম বিফোর কলিশন ইজ m1u1 প্লাস m2u2 টু উইল বি ইকুয়াল টু m1 প্লাস m2 ইন্টু v, রাইট? এখন পয়েন্ট হইতেছে এই ভেলোসিটিজ এন্ড মোমেন্টাম গুলো আমরা জানবো কোথা থেকে? এগুলা জানতে পারবো হইতেছে আমরা উইথ দ্য হেল্প অফ দ্য লাইট গেটস, ঠিক আছে? যে কোনো জায়গাতে আমরা লাইট গেট বসাইলে উই ক্যান গেট টু নো দ্য ভেলোসিটিস অফ দ্য অবজেক্ট। এক্স্যাক্টলি এই জিনিসটা এখানে আরেকবার লেখা আছে, ঠিক আছে? তোমরা এখানে দেখি, the law of conservation of momentum states that when two objects collide, the total momentum before the collision is equal to the total momentum in the absence of the external force. If total momentum after collision in absence of external, তার মানে externally force না দিলে this is what it is going to turn into. Even though the momentum is conserved during the collision between the two bodies, the kinetic energy of the two bodies is not conserved. The kinetic energy of the body is only conserved if the collision between the bodies is considered to be elastic. এটা বুঝতেছি, রাইট? মায়ুক বুঝতেছেন? আচ্ছা, কাইনেটিক এনার্জি কাহিনীটা আমি একটু আরেকবার রিপিট করি, ঠিক আছে? ফারিয়া, রামিসা, খেয়াল করেন। কাইনেটিক এনার্জি ব্যাপারটা এমন, যদি একটা অবজেক্ট এমন থাকে দ্যাট এইটা এই দিকে মুভ করতেছে, ও বাড়ি খাওয়ার আগে ওর কাইনেটিক এনার্জি যদি 50 জুলস থাকে, বাড়ি খাওয়ার পরে ওর কাইনেটিক এনার্জি যদি আবারও 50 জুলস থাকে, তাহলে আমরা বলবো দ্য কলিশন ইজ ইলাস্টিক। তার মানে এমন একটা অবজেক্ট, যে অবজেক্ট বিফোর দ্য কলিশন এন্ড আফটার দ্য কলিশন ওদের কাইনেটিক এনার্জি যদি সেম থাকে, ইন দ্যাট কেস উই ক্যান কল ইট ইলাস্টিক কলিশন।
আদারওয়াইজ যদি এমনও হয় দ্যাট এইটার এনার্জি বাড়ি খাওয়ার আগে 50 ছিল আর বাড়ি খাওয়ার পরে হয়েছে 48 জুলস, ইউ ক্যান সে দ্যাট ইট ইজ নট অ্যান ইলাস্টিক কলিশন অর ইট ইজ ইনইলাস্টিক কলিশন। তার মানে the total kinetic energy before the collision will be equal to total kinetic energy after the collision। আমি বুঝতেছি, তাহলে এটা ইলাস্টিক বলি। যদি এমন হয় এ আর বি কোলাইড করতেছে, কোলাইড করার পরে ওদের একটা সিনারিও হবে আবারও এ আর বি, তার মানে টোটাল কাইনেটিক এনার্জি বিফোর দ্য কলিশন ইজ হাফ m1u1 হোল স্কোয়ার প্লাস হাফ ইন্টু m2u2 হোল স্কোয়ার, তাই না? আচ্ছা, দ্যাট উইল বি ইকুয়াল টু কি টোটাল কাইনেটিক এনার্জি আফটার দ্য কলিশন, এটা হচ্ছে হাফ m1v1 স্কোয়ার প্লাস half into m2v2 square, right? So this becomes your total kinetic energy before and after the collision. আচ্ছা, যদি এখানকারটা টোটাল কাইনেটিক এনার্জি বিফোর আর টোটাল কাইনেটিক এনার্জি আফটার সেম হয়, তাহলে ওদেরকে কি বলবো? ইলাস্টিক কলিশন, আর আদারওয়াইজ বলবো ইনইলাস্টিক কলিশন। নাও আন্ডারস্ট্যান্ড, অনেক সময় আমাদের মধ্যে কোয়েশ্চেন আসতে পারে দ্যাট যদি কোনো কিছু ইলাস্টিক হয়ে থাকে, যদি কলিশন আসলেই ইলাস্টিক হয়ে থাকে, তাহলে ওদের মোমেন্টাম অলওয়েজ কনজার্ভ করে কিন্তু কাইনেটিক এনার্জি কনজার্ভ করে না। তার মানে কি, আমরা অলওয়েজই বলি দ্যাট মোমেন্টাম বিফোর দ্য কলিশন উইল বি ইকুয়াল টু কি মোমেন্টাম আফটার দ্য কলিশন। একদম এইটা কিন্তু একেবারে 100% কারেক্ট 100% অফ দ্য টাইমস। বুঝতেছি? ক্লোজ সিস্টেম, সবগুলোই ক্লোজ সিস্টেম। হ্যাঁ, এখন কোয়েশ্চেন হইতেছে যদি মোমেন্টাম বিফোর আর আফটার সেম থাকে, তাহলে কাইনেটিক এনার্জি বিফোর আর আফটার সেম হবে না কেন? দ্যাটস দ্য কোয়েশ্চেন, তাই না? মোমেন্টাম বিফোর আর আফটার সেম থাকলে কাইনেটিক এনার্জি বিফোর আর আফটার সেম হবে না কিসের জন্য? কারণ মোমেন্টাম সারা জীবন সেম, ভেলোসিটি ব্যাস মেনটেন করে, কাইনেটিক এনার্জিতেও তো ভেলোসিটি আর ব্যাস মেনটেন করতেছে, তাহলে কেন সেম হবে না? ওয়ান অফ দ্য রিজনস ইজ, যেটা সবচেয়ে ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল, ওটা হইতেছে if these two objects are together and due to an explosion A moves in this direction and B goes in this direction, in that case A আর B এক্সপ্লোড করার আগে ওদের কাইনেটিক এনার্জি কত ছিল? 0। এক্সপ্লোড করার পরে A এর কি কাইনেটিক এনার্জি 0 হবে না কিছু একটা আছে অ্যাড হবে? আছে না? আর বিটা কি হবে? ওরও একটা কাইনেটিক এনার্জি আছে। ডু ইউ থিঙ্ক কাইনেটিক এনার্জি বিফোর দ্য কলিশন কি ছিল? 0 ছিল। আফটার দ্য এক্সপ্লোশন কি হয়েছে? 0 আছে না নাই? 0 নাই। তার মানে কি কাইনেটিক এনার্জি ইজ নট মেইনটেইনড। কিন্তু হোয়াট অ্যাবাউট মোমেন্টাম? মোমেন্টাম বিফোর দ্য এক্সপ্লোশন কত ছিল? 0 ছিল। আফটার দ্য এক্সপ্লোশন কি হবে? 0 হবে। রিজন ইজ মোমেন্টামকে আমরা একদিক নেগেটিভ আর একদিক পজিটিভ ধরতে পারি। মোমেন্টামকে তুমি পজিটিভ নেগেটিভ ধরে ওটা 0 বানায় ফেলতে পারবা আবার। কিন্তু কাইনেটিক এনার্জি হ্যাজ আ ফর্মুলা দ্যাট লুকস লাইক দিস, হাফ ইন্টু এম ইন্টু ভি ইন্টু স্কোয়ার, রাইট? যদি v square হয়, every negative value turns into a positive value, which is why energy cannot be negative, which is why it cannot be conserved in that way যে বিফোর আর আফটার সেম হবে। মোমেন্টাম বিফোর আফটার সেম হয় কেন? বিকজ একটা নেগেটিভ একটা পজিটিভ হয়। আদারওয়াইজ তো মোমেন্টাম বিফোর আফটার সেম হওয়ার কোনো প্রশ্নই উঠে না, কেন সেম হবে? তাই না? রিমেম্বার, অনেকেই এই কোয়েশ্চেন করে যে কাইনেটিক এনার্জি মেনটেন করতে পারে ঠিকই, মোমেন্টাম সরি মেনটেন করতে পারে, বাট কাইনেটিক এনার্জি পারে না, মোমেন্টাম ঠিকই মেনটেন হয়, কেন হয়? বিকজ মোমেন্টামে পজিটিভ নেগেটিভ আছে রে বাবা। ঠিক আছে, সো ইট ইজ পসিবল মোমেন্টামকে তুমি 0 বানায় ফেলবা যত কিছুই হোক না কেন। কাইনেটিক এনার্জির ক্ষেত্রে আমাদের এটা পসিবল না। মোর ওভার, আমরা এটা হইতেছে ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন। থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন ইজ এনার্জি ক্যানট বি নেগেটিভ। ইউ ক্যানট সে এনার্জি আগে যাচ্ছে, সরি, এনার্জি ক্যানট বি নেগেটিভ। তার মানে কি, এনার্জি আগে যা ছিল ওইটাই কনভার্ট হবে এন্ড অল দ্যাট। আর এনার্জি একটার থেকে একটা কনভার্ট হইতে পারে, এমনও হইতে পারে মাঝখানে এনার্জি লস হয়েছে বিকজ সাম অফ দ্য এনার্জি গট কনভার্টেড ইনটু থার্মাল এনার্জি। That is possible. So kinetic energy might not be same, but momentum is always same before and after the collision. Which is why this paragraph says, for example, if we think about two objects, both of them are stationary, there is an explosion. One gains momentum in the forward direction and the other gains momentum in the backward direction. Kinetic energy of the system has increased. এখন now the point being, একটা যদি এক্সপ্লোশনের পরে পজিটিভ মোমেন্টাম গেইন করে, আরেকটা গেইন করবে কি? নেগেটিভ মোমেন্টাম। টোটাল মোমেন্টাম কি? 0 ছিল, 0ই আছে। কিন্তু কাইনেটিক এনার্জি কেন 0 হবে না? বিকজ এক্সপ্লোশনের সময় কিছু কেমিক্যাল বার্ন হয়েছে,
ওই কেমিক্যাল বার্ন হয়ে তোমাকে জিরো বানায় ফেলতে পারবে না, ইট হ্যাজ টু গেইন সাম কাইনেটিক এনার্জি। সো কাইনেটিক এনার্জি এক্সপ্লোশনের আগে জিরো ছিল, এক্সপ্লোশনের পরে কি হবে, পজিটিভ হয়ে যাবে। কেন? বিকজ সাম অফ দ্য কেমিক্যাল বার্স্ট and got converted into kinetic energy. So তুমি এটা চাইলে জিরো বানাতে পারবা, ঠিক আছে? সে এই কারণে আমরা বলি that in an elastic collision kinetic energy is conserved, in an inelastic collision kinetic energy is not conserved. However, momentum is always conserved. Momentum আমরা কেমনে করে চেক করি? To check if the momentum is conserved between the two objects, we would have to measure the velocities of the objects before collision and velocities after the collision by using light gauge. এটা মাত্র আমরা দেখলাম না যে collision-এর আগে, ঠিক আছে, তুমি এমনি তাকায় আছো কেন? ঠিক আছে, সর, পাগলের মতো তাকায় আছো, বুঝতেছ তো কিছু? ঘুমাইতেছ না? ঠিক আছে, যে দেখে বোঝা যেতেছে। কফি খাবা? ঠিক আছে, তোমরা কেউ খাবা? মায়ুক, সর। আরে তুমি খাইলে বলো না, এখান থেকে আনতে হবে। আচ্ছা, গুড। ঠিক আছে, তোমাদের তো সকাল এখনো হয় নাই, ঠিক আছে, সবাই পশ মানুষজন তো। এই যে আমাদের গরিবের সকাল হয় 6টার সময়, আর আপনাদের সকাল হয় হইতেছে 12টার সময়। কে একটা সময় ভাই, আমি ভোরবেলা আসছি, এসে দেখি কেউ নাই। পরে রেজা স্যার ফোন দিই, সত্যি বিশ্বাস করো, রেজা স্যার ফোন দিয়ে বলছে, ভাই একটু বেরো। ওনার সাথে দাঁড়াইছিলাম এখানে আসলে। না না না, ওই ওনার বাসার যে ইউনিমার্টের সামনে গেছিলাম। আমি অনেকক্ষণ আগে এসেছি, আমি আসলে সকাল আরেক জায়গায় গেছিলাম, যার জন্য আমার অনেক আর্লি হয়ে গেছে, আমি আইসা বসছিলাম। পরে রেজা স্যার ফোন দিছে, ফোন দেওয়ার পর ওনার সাথে কিছুক্ষণ আড্ডা আড্ডা দিলাম এখানে দাঁড়ায়। আশিকেও ফোন দিছিলাম, আশিক ক্লাস নেয়। এটাই হচ্ছে ডিফারেন্স, গরিব মানুষের সকাল আগে হয়, আর যে রিচ কিডস এসে এদের সকাল দেরিতে হয়। দ্য রিচার ইউ আর, দ্য লেটার ইউ ওয়েক আপ, এন্ড দ্য মর্নিং হ্যাপেন্স when you wake up. কত মজা এদের, ঠিক আছে? এই হইতেছে আপনাদের লাইট গেটে কাহিনী। দ্য লাইট গেটস উইল মেজার দ্য লেন্থ অফ দ্য, আচ্ছা এটাও তো আপনারা পারেন না স্যার, রাইট? কোনো কিছু লাইট গেটের ভিতর দিয়ে যাওয়ার সময় কি করা লাগে? লাইট গেট মেজার্স দ্য লেন্থ অফ দ্য অবজেক্ট অ্যান্ড ডিভাইডস ইট বাই দ্য ইন্টারাপশন টাইম, দেন ইউ গেট দ্য স্পিড অফ দ্য অবজেক্ট। আচ্ছা, তাহলে আমি এটা পড়াচ্ছি না, এই ফর্মুলাতে উই আর মোর ইউজ টু দ্যান এনিথিং, ঠিক আছে, এটা আমি আর পড়াচ্ছি না। ইনভেস্টিগেটিং দ্য কনজারভেশন অফ মোমেন্টাম, দ্য ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম, মাত্র আমরা যেটা দেখছি এটাই এখানে আরেকবার লেখা আছে। আচ্ছা, এইটা পড়তে হবে। কনজারভেশন অফ মোমেন্টাম অন আ লো ফ্রিকশন ট্র্যাক, আদৌ মোমেন্টাম কনজার্ভ নাকি না? দ্য টু অফ দ্য ট্রলিজ মোমেন্টাম জিরো, এক্সপ্লোশনের সাথে সাথে কি হবে, একটা বাম দিকে যাবে, একটা ডান দিকে যাবে। তুমি লাইট গেট কয়টা দিবা? দুইটা দিবা, একটা এই ট্রলির সামনে আর একটা এই ট্রলির সামনে। when they move through the light gates, ওই লাইট গেটস আমাদের কি দিবে? velocity or speed of the two trolleys। তাহলে টোটাল মোমেন্টাম বিফোর কলিশন ছিল কত? জিরো। আফটার দ্য এক্সপ্লোশন কি হবে? m1v1, আর এটার জন্য m2v2। তুমি দুইটা অ্যাড করে দেখবা যে একটা পজিটিভ একটা নেগেটিভ আসছে, ইকুয়াল ভ্যালুজ, which will show that momentum has been conserved। শেষ। এক্স্যাক্টলি এখানে এটাই লেখা আছে। আচ্ছা, নাও দ্য পয়েন্ট ইজ, why is it that for objects like this we are using these two trolleys A and B, যারা এখানে বসে ছিল with the help of a spring, and once you cut off the spring they are going to move in opposite directions and their velocities will be found out by using the light gauge। total momentum before explosion তো জিরোই আছে, after explosion কি হবে? m1v1 m2v2। তুমি দেখবে এইটা যা পজিটিভ আসবে এটা অতটুকুই নেগেটিভ আসবে। এখন why is it that we have to use a লো ফ্রিকশন ট্র্যাক? এখানে বারবার কেন লো ফ্রিকশন ট্র্যাক বলতেছে? লো ফ্রিকশন ট্র্যাক ইউজ করা ইম্পর্টেন্ট বিকজ দ্য ফ্রিকশন অন দ্য সারফেস উইল অ্যাক্ট লাইক অ্যান এক্সটার্নাল ফোর্স। ও তোমার হিসাব নিকাশ উল্টাপাল্টা করে ফেলবে। তোমার ভেলোসিটিস দেখবা, যেই সাইডে ফ্রিকশন বেশি ওই সাইডে ভেলোসিটি কম আসছে, যেই সাইডে ফ্রিকশন কম হয় একটু বেশি আসছে। ফ্রিকশনের কারণে তুমি যা আশা করছিলা তার থেকে ভেলোসিটি কম হয়ে যাবে অথবা বেশি হয়ে যাবে। বিভিন্ন রকমের ভেজাল হতে পারে, যার জন্য উই হ্যাভ টু মেক শিওর দ্যাট দ্য এক্সপেরিমেন্ট ইজ ডান অন আ ট্র্যাক দ্যাট হ্যাজ অ্যাবসলিউটলি মিনিমাম ফ্রিকশন পসিবল। ঠিক আছে? সো দিস ইজ হাউ উই কন্টিনিউ দ্য এক্সপেরিমেন্ট। আচ্ছা, দ্যাট বিং সেড, এই পর্যন্ত ঠিক আছে না সবার? ও লেভেল জিনিসপত্রই তো মোস্টলি। মুভিং অন টু ইম্পালস। আচ্ছা, ইম্পালস কি জিনিস? ইম্পালসের ব্যাপারে আমাদের কখনোই কোনো কোয়েশ্চেন আসে না। আমি শুধু ছোট একটা ম্যাথস দেখাই দিয়ে ইম্পালস শেষ করে দিচ্ছি। ইম্পালস আমরা এটা পড়ছি না, এফ ইজ ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। এটা পারি। তার মানে ফোর্স ইজ ইকুয়াল টু রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, which means the amount of momentum changing
পার সেকেন্ড ইজ দ্য ফোর্স অ্যাক্টিং অন ইউ। তোমার মোমেন্টাম 5,000 আছে, প্রতি সেকেন্ডে যদি 1,000 করে কমে থাকে, বুঝে, 5,000 আছে, প্রতি সেকেন্ডে 1,000 করে কমে, বলো তোমার জিরো হইতে কয় সেকেন্ড লাগবে? 5 সেকেন্ড লাগবে না? তার মানে এক এক সেকেন্ডে তোমার মোমেন্টাম কত করে কমতেছে? 1,000 কমতে, এক সেকেন্ডে মোমেন্টাম যতটুকু কমে অতটুকু আমরা ফোর্স বলি। তার মানে ফোর্স অ্যাক্টিং অন ইউ ইজ 1,000 নিউটন। বুঝতেছি? যদি তোমার মোমেন্টাম থাকে 7,000, তোমার মোমেন্টাম জিরো হইতে লাগবে 2 সেকেন্ড, তাহলে প্রতি সেকেন্ডে কমে কত করে? বুঝছো? এটা খুবই ডিফিকাল্ট একটা জিনিস, ঠিক আছে? একটু ভালো মতো, হ্যাঁ, কেবিসি চলতেছে, would you like to phone a friend? ঠিক আছে, অডিয়েন্স পড় নিবে আমি স্যার এখন, ঠিক আছে? এক একজনের এক এক অবস্থা, কোন মানে কাকে দিচ্ছে, $1,000,000 কোয়েশ্চেন, ঠিক আছে? 7,000 যদি মোমেন্টাম থাকে, 2 সেকেন্ডে জিরো হবে, তাহলে প্রতি সেকেন্ডে কত করে কমছে? 3,500। The answer is correct. You win $1,000,000 for it. 3,500 কেজি মিটার পার সেকেন্ড করে হইতেছে, মোমেন্টাম চেঞ্জ হচ্ছে না, তার মানে ফোর্স অ্যাক্টিং অন ইউ ইজ 3,500। যতটুকু মোমেন্টাম প্রতি সেকেন্ডে তোমার উপর চেঞ্জ হয়, ওইটাই হইতেছে ফোর্স অ্যাক্টিং অন ইউ। যার জন্যই আমরা বলি দ্যাট মোমেন্টাম, সরি, ফোর্স ইজ রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। তার মানে মোমেন্টাম চেঞ্জিং পার সেকেন্ড। ওকে, নাও দ্যাট বিং সেড, মোমেন্টাম তোমার যতটুক চেঞ্জ হয়েছে, এম ভি মাইনাস এম ইউ, 7,000 চেঞ্জ হয়েছিল না 2 সেকেন্ডে? 7,000 2 সেকেন্ডে চেঞ্জ হয়েছে দেখে ফোর্স অ্যাক্টিং অন ইউ 3,500 নিউটন। হাউএভার, এই 3,500 ইম্পর্টেন্ট না, টোটাল চেঞ্জ যা হয়েছে মোমেন্টাম 7,000 কেজি মিটার্স পার সেকেন্ড, দ্যাট ইজ ইম্পালস। ইম্পালস মানে দ্য টোটাল চেঞ্জ অ্যাক্টিং অন ইউ, total change in the momentum happening on you. That's it. একই জিনিস, মানে চেঞ্জিং মোমেন্টামই ধরে নিতে পারো তুমি, ইম্পালস বলি আমরা এটারে। যার জন্য এই টার্মটা আমাদের ফিজিক্সে খুব একটা ইউজ করে না। আই ডোন্ট নো এটা ম্যাথসে আছে কিনা, এম মনে ছিল, এম মনে ছিল না ইম্পালস, মনে হয় থাকতে পারে, মানে আমি অনেক বছর আগে করছি, খেয়াল নেই, মনে মনে একটু একটু ইম্পালসের মার্কস থাকতে পারে। ফর্মুলা ইউজ, কোন ফর্মুলা ইউজ করতে? এমভি মাইনাস এম ইউ, এফ ইন্টু টি। একই তো, ওইটাই তো, হ্যাঁ, ব্যাপার না, আমি বুঝতে পারতেছি, ঠিক আছে? সবাই একটু একটা অস্বাভাবিক সিচুয়েশনে আছো তোমরা, ঠিক আছে, বাট ইজ অ্যাকসেপ্টেবল। হ্যাঁ, এটা ব্যাপার না, তাও ভালো হয়েছে, নাহলে আরো আজব কিছু বলতো। সেদিন আমি ফোন দিছি, কি কি জানি বলতেছে, আমি কি, আর ইউ ড্রাঙ্ক? হ্যাঁ, আমি কি, ইউ কল মি when you get well? নাকি, হ্যাঁ স্যার, হুম, আচ্ছা, কি সব বলতেছে একটা স্টুডেন্ট, টিচার খুঁজতেছে, এর জন্য আমি নাজিয়ারে ফোন দিছি। তো দেখি ও ঘুমে, দেখি আমি ফোনে বুঝতেছি যে অলরেডি 4বার পইরে গেছে মনে হয় ঘুমে। আল্লাহ, আল্লাহ, নাজিয়া একটা জিনিস, আল্লাহ। পরে আসলে আমার ওটা, আমি আগে যদি জানতাম ও এসব বলবে, দেন আই উড হ্যাভ রেকর্ডেড দ্য ভয়েস, আমি তোমারে পাঠাইতাম, ঠিক আছে, যে কি বলতেছে। আমি কি দিনে দুপুরে কখন খাইছো এটা? খারে না, আমি কিছু খাইনি। তুমি কি এরকম করতেছো কেন তাহলে ফোনের মধ্যে? কি এটা একটা টাইম হইলো এসব খাওয়া? আল্লাহ। উহ। পরে এই হইতেছে তাহলে চেঞ্জ ইন দ্য মোমেন্টাম হ্যাপেনিং নাও। ইম্পালসের ফর্মুলা যদি হয় এম ভি মাইনাস এম ইউ, তাহলে এটাকে ক্রস মাল্টিপ্লাই করলে খেয়াল করে দেখেন এটা কি আসে, এম ভি মাইনাস এম ইউ আসে না? তার মানে কি হইলো, এম ভি মাইনাস এম ইউ মানে তো ইম্পালস, তাই না? তার মানে ইম্পালসের আরেকটা ফর্মুলা কি? ফোর্স ইন্টু টাইম টেকেন, তাই না? সো ইম্পালস মিনস ইদার চেঞ্জ ইন মোমেন্টাম এম ভি মাইনাস এম ইউ, অথবা ফোর্স ইন্টু টাইম টেকেন, শেষ। দ্যাটস দ্য ইম্পালস অর দিস। আচ্ছা, আমি বলি এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের পড়ার দরকার নাই, ঠিক আছে? একবার আমরা কলিশন ভেক্টর ইম্পালস পড়ার দরকার নাই, ইম্পালস আসবে না।
ঠিক আছে, কখনোই আসে না, আমরা ডিরেক্টলি কলিশন ভেক্টরে চলে যাই। অ্যান্ড নিউটনস ক্রেডেল আমি এক্সট্রা অ্যাড করছি, এটা দরকার আছে, যার জন্য এটা আমি টপিক হিসাবে ইনশাল্লাহ পড়াই দিব। এটাও সিলেবাসে নাই, বাট আমি এক্সট্রা অ্যাড করছি বিকজ এখান থেকে কোয়েশ্চেন্স আসে। নাও কি জন্য বলতেছিলাম, কলিশন ভেক্টর। আচ্ছা, এখানে একটা জিনিস আমাদের জানতে হবে আবারও, এ comes on and hits the sphere B. Now, when A hits B, A will start moving this way and B will start moving this way. এখন momentum কিন্তু আমরা linear momentum পড়ি। Now that being said, linear momentum is a momentum in one single line. You can't have it in two different directions. তাই না? যার জন্য আমাদের কি করা লাগে, এখান থেকে we need to know the angle. আবার এই জায়গা থেকে it has moved in the downward direction at an angle of theta 2 to the horizontal. Does that make sense? আমি আবার বলি, sphere A has moved at an angle of theta 1 to the horizontal. তাই না? Sphere B has moved at an angle of theta 2 to the horizontal line in the downward direction, I will take the upward direction. Now, মোমেন্টামের যে কনজারভেশন আমরা সারা জীবন ইউজ করে আসছি, m1 u1 plus m2 u2 will be equal to m1. By the way, obviously this is m1 and this is m2, তাহলে এটারে m1 and এটা হচ্ছে m2. In that case, now m1 এর প্রবলেম হয়ে গেছে, বাড়ি খাওয়ার পরেও যেহেতু অ্যাঙ্গেলে গেছে, আমরা আগের ভেলোসিটি তো হরাইজন্টাল ধরছি, এখনো আমরা হরাইজন্টাল ধরবো আবার। তাহলে m1 এটা হচ্ছে v1 আর এটা কি v2. And now understand that v1 is not in the same line of action. তখন আমাদের কি করা লাগবে, v1 এর হরাইজন্টাল কম্পোনেন্ট নেওয়া লাগবে। তার মানে এটা হয়ে যাবে কি m1 ইন্টু v1 cos theta 1, বুঝি? রাইট মায়ুব, ঠিক আছে? m1 ইন্টু v1 cos theta 1 প্লাস হচ্ছে m2 v2 cos theta 2, এটা বুঝি? তার মানে টোটাল মোমেন্টামটা আমাদের সেম লাইনে মেনটেন করতে হবে। ইন কেস যদি এমন ম্যাথস দিয়ে দেয়, তো আমাদের ওদেরকে সেম লাইনে আইনা তারপর রাখতে হবে দ্যাট দ্য টোটাল মোমেন্টাম বিফোর কলিশন ইকুয়াল টু আফটার কলিশন ইফ দে আর ইন দ্য সেম লাইন, লিনিয়ারলি ওটা মেনটেন করতে হবে। সো সিন্স আমাদের সেম লাইন দেয় নেই, সো v1 নে আমরা প্রথমে হরাইজন্টাল বানাই নিছি বাই v1 cos theta 1, আর v2 টা করছি কি v2 cos theta 2। এখন আরেকটা ছোট্ট জিনিস দেখলে আমাদের মোটামুটি চ্যাপ্টার শেষ, এক্সেপ্ট ফর দ্য এক্সট্রা পার্ট দ্যাট উই ক্যান ডু ইনশাআল্লাহ, শুধু নিউটনস ক্রেডলটা। এই পর্যন্ত বাম সাইড কি বুঝছি? লেফট সাইডে কোনো প্রবলেম নাই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সেম লাইন বলতে ওরা তো আসলে হরাইজন্টাল মুভ করতেছিল, সো আমাদেরকে হরাইজন্টাল ভেলোসিটিটাই ধরতে হবে, ভার্টিক্যালটা নিতে পারবে না। কারণ তুমি মানে বলো, তুমি কলিশনের আগে কোনটা দিছো? রাইট 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 রাইট, এক্স অ্যাক্সিসটাই রাখতে হবে। তো বিকজ বিকজ বিফোর দ্য কলিশন তুমি কোনটা ধরছো? এক্স অ্যাক্সিস ধরছো না, তো তখন তো তুমি ওয়াই অ্যাক্সিস ধরো নাই, তাহলে আফটার দ্য কলিশনও তোমার এক্স অ্যাক্সিস ধরতে হবে। এখন না আমি স্যার আরেকটা জিনিস লিখে নিই, তারপরে তারপরে তুমি আরেকটা জিনিস লিখে নিই। তাহলে তুমি আমার বলো, সরি আরেকবার বলেন ফারিয়া। হ্যাঁ, সেম হইতে হবে হরিজন্টাল লাইন বরাবর। আচ্ছা, এখন তুমি আমারে বলো নাও, এভাবে করে আমরা বলতে পারি, ডিড উই কনসিডার দ্য হরাইজন্টাল মোমেন্টাম অর দ্য ভার্টিক্যাল মোমেন্টাম অফ দ্য স্ফিয়ার্স? হরাইজন্টাল ধরছি না? আচ্ছা, আমরা তো ভার্টিক্যাল ধরি নাই, তাই না? তুমি আমারে বলো, টোটাল চিন্তা করে অ্যান্সার করি, ঠিক আছে? টোটাল মোমেন্টাম অফ m1 sorry, total vertical momentum of m1 before the collision কত? জিরো। ঠিক আছে, ডাজ ইট মেক সেন্স? তাই না? ও তো ভার্টিক্যালি মুভই করতেছিল না, তাহলে ভার্টিক্যাল মোমেন্টাম কই থেকে আসবে? হিসাবই আসে না, এখানে কোশ্চেনই আসে না। নাও টোটাল ভার্টিক্যাল মোমেন্টাম অফ বি, ভার্টিক্যাল মোমেন্টাম অফ বি বিফোর দ্য কলিশন কত ছিল বলেন? জিরো ছিল। ক্যান আই আর উড ইট বি সেফ টু সে দ্যাট এ আর বি মিলে টোটাল ভার্টিক্যাল মোমেন্টাম বিফোর কলিশন ইজ জিরো? আচ্ছা, তাইলে দেখো তো আমি এটা বলতে পারি কিনা,
টোটাল ভার্টিক্যাল মোমেন্ট আফটার দ্য কলিশনও তাহলে কি হবে? জিরোই হবে, তাই না? আচ্ছা, লেটস ফাইন্ড আউট এর ভার্টিক্যাল মোমেন্টাম আফটার দ্য কলিশন কত? বলেন m1, বলো 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 বলো, কেউ একজন। এক্স্যাক্টলি v1 sin θ1। এটা কি ইজেন্ট স্পিয়ার ওয়ান এর ভার্টিক্যাল মোমেন্টাম আফটার দ্য কলিশন? আচ্ছা তুমি আমারে বলো, ভার্টিক্যাল মোমেন্টাম বিফোর কলিশন টোটালি যদি জিরো থাকে তাহলে আফটার দ্য কলিশনে কি থাকবে? জিরো হবে। হাউ কুড ইট বি জিরো? অনলি ইফ এক্স্যাক্টলি উপরের দিকে m1 এর মোমেন্টাম আর নিচের দিকে m2 এর ভার্টিক্যাল মোমেন্টাম দুটো কি হবে? সেম হয়, তাই না? আমি স্যার কি বুঝতেছেন? শিওর মায়ুব, হাসিন? রাইট, বিকজ ওদের ভার্টিক্যাল কোনো মুভমেন্টই ছিল না, সো ভার্টিক্যাল কোনো মোমেন্টাম ছিল না, তাহলে আফটার দ্য এক্সপ্লোশন অর কলিশন ওদের যেহেতু সাডেনলি একটা ভার্টিক্যাল মোমেন্টাম গেইন করছে, কিন্তু ভার্টিক্যাল মোমেন্টাম জিরো ছিল, তাহলে জিরো তো থাকতে হবে। জিরো রাখার একমাত্র উপায় কি? m1 এর উপরের দিকে মোমেন্টাম, ভার্টিক্যাল মোমেন্টাম উইল বি ইকুয়াল টু কি? m2 এর ভার্টিক্যাল মোমেন্টাম। হ্যান্স অনেক সময় আমরা ডিরেক্টলি মার্ক স্কিমে দেখবো এইভাবে লিখে ফেলছে m2 v2 sin θ2, বিকজ খেয়াল করে দেখেন হরাইজন্টাল করতে গেলে কিন্তু বিফোর দ্য কলিশনও একটা হিসাব আছে, আফটার দ্য কলিশনও কিন্তু হিসাব আছে, কিন্তু ভার্টিক্যালি সলভ করতে গেলে বিফোর দ্য কলিশন কোনো ভার্টিক্যাল মোমেন্টাম আছে? তুমি হরাইজন্টালি, আমি আবার এবার বোর্ডে দেখাইতেছি, খেয়াল করি, হরাইজন্টাল হিসাব যদি আমি করি ওর একটা মোমেন্টাম আছে না? তাহলে ওটা অ্যাড করে দেয়া আফটার দ্য কলিশন কি হবে? আবার ফোর হরাইজন্টাল মোমেন্টাম প্লাস ফোর হরাইজন্টাল মোমেন্টাম আমরা অ্যাড করছি না? তাই ভার্টিক্যাল মোমেন্টাম কত ছিল ওদের এক্সপ্লোশনের আগে? জিরো ছিল, তাহলে এক্সপ্লোশনের পরেও কি হবে? জিরো হবে। জিরো হবে কেমনে? এটার উপরেরটা ইজ ইকুয়াল টু এটার উপরেরটা। রিমেম্বার ভার্টিক্যালি সলভ করা ইজ দ্য ইজিয়েস্ট, অলওয়েজ সবচেয়ে ইজি। জাস্ট সিম্পলি লিখবে m1 v1 sin θ1 ইকুয়াল টু দ্যাট, শেষ। এত ম্যাথস ট্যাথস কোনো কিছু করা লাগে না, ভার্টিক্যাল করা কোনো স্কিল কি আছে? বিকজ যেভাবে এইসব হরাইজন্টাল ডিপার্টমেন্ট দেখেন তুমি বেরিয়ে নিতে পারো, তার মানে ভার্টিক্যাল কন্ট্রোল ছিল কিনা। তার মানে প্রথমে কোনো এক মানে ক্যালকুলেশন আসেই না, তোমার অনলি ক্যালকুলেশন ইজ এরার ভার্টিক্যাল মোমেন্টাম ইকুয়াল টু এরার ভার্টিক্যাল মোমেন্টাম, শেষ। It has to be zero all the time. দুইটা দিবে না তোমাকে সলভ করতে হলো, দুই যেমনি করো, কিছু স্টুডেন্টস এভাবে সলভ করে, কিছু এভাবে সলভ করে। আমি নিজে কিন্তু ম্যাক্সিমাম টাইম এভাবে সলভ করি। তার মানে এটা কি, আমি সাবকনশিয়াস মাইন্ডে ধরেই নেই যে হরাইজন্টাল মোমেন্টাম, কিন্তু এটা করা উচিত না, ভার্টিক্যাল করা বেটার। তুমি ভার্টিক্যাল করলে তোমার অ্যান্সার তাড়াতাড়ি মিলবে, ইজিয়ার হবে, ভুল করার চান্সেস কম। কিন্তু আমি নিজে পার্সোনালি অলওয়েজ হরাইজন্টাল দিয়ে করি, কেন করি আমি নিজে জানি না, করি আর কি। অভ্যাস হয়ে গেছে, করতে 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 তাই কিপ ডুইং দ্য সেম থিং। একটা দিক করলে হবে, একই অ্যান্সার আসবে, সেম অ্যান্সার আসবে। মানে আনলেস ইনফরমেশন উল্টাপাল্টা না দেওয়া আছে এমনও হইতে পারে। আচ্ছা অবভিয়াসলি একটু রামিসা খেয়াল করেন, দিস ইজ হরাইজন্টাল, this has been solved horizontally and this is vertical। এটা ভার্টিক্যাল কম্পোনেন্ট নিয়ে করছি, ঠিক আছে? এবার ইউ ক্যান ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান কিপ এ পিকচার অফ ইট, ঠিক আছে? এই হইতেছে আমাদের বেসিক ম্যাথস অফ অল অফ ইট। নাও এইবার এইটা আমি আর পড়তেছি না, এই কলিশন ভেক্টর মাত্র যেটা পড়াইলাম, ঠিক আছে? এর থেকে আর অনেক ডিটেল আমরা মাত্র পড়ছি, ঠিক আছে? দরকার নেই, এটা তোমরা নিজেরা দেখে নিও। এখানে শুধু হরাইজন্টাল দেওয়া আছে, বাট ভার্টিক্যাল ইজ ইম্পর্টেন্ট, লাইক আই সেড। আচ্ছা, মুভিং অন টু নিউটনস ক্রেডল। নিউটনস ক্রেডল হচ্ছে এই ডিভাইসটার নাম, বুঝছে? নিউটনস ক্রেডল এই ডিভাইসটার নাম। এটা নিয়ে কেন এত অবসেশন সবার? কারণ হইতেছে এইটা এমন একটা জিনিস, ইট শোজ দ্যাট মোমেন্টাম ইজ অলওয়েজ কনজার্ভড। তুমি যদি এক সাইডে একটা স্ফিয়ারকে উঠাও, আমরা এট দ্য মোমেন্ট ট্রাইগ্রামে যেটা উপর দিকে উঠে আছে, আমরা যদি ওটাকে স্ফিয়ার ওয়ান ধরি, স্ফিয়ার ওয়ান যখন ওর মোমেন্টাম নিয়ে গিয়ে স্ফিয়ার টুতে বাড়ি দিবে, স্ফিয়ার ওয়ান থেমে যাবে। কিন্তু মোমেন্টাম বিফোর কলিশন হ্যাজ টু বি ইকুয়াল টু দ্য মোমেন্টাম আফটার কলিশন। স্ফিয়ার ওয়ানেরটা চলে যাবে টুর কাছে, টুরটা চলে যাবে থ্রিতে, থ্রিটা চলে যাবে ফোরে, বিকজ ওরা কেউই মুভ করতে পারতেছে না। অ্যান্ড ইউ উইল সি মাঝখান থেকে ওই ইকুয়াল মোমেন্টাম নিয়ে উপরের দিকে উঠছে কে? দ্য ফিফথ ওয়ান। তার মানে ডান সাইড থেকে যখন স্ফিয়ার এ আসতেছে, ও যেই মোমেন্টাম নিয়ে আসবে, ও বাড়ি খাওয়ার সাথে সাথে ওর মোমেন্টাম যা ছিল ওটা কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তো মোমেন্টাম বিফোর কলিশন হ্যাজ টু বি ইকুয়াল টু আফটার কলিশন। তাহলে ও চিন্তা করবে কি, আমি কার কাছে ট্রান্সফার করবো? স্ফিয়ার টুর কাছে ট্রান্সফার করবো। টু চিন্তা করবে কি, আমি তো এমনি মুভ করতে পারতেছি না, আমি তো সবার মাঝখানে। ও ট্রান্সফার করবে কার কাছে? থ্রিতে। থ্রি সেম চিন্তা করবে যে আমি তো আরো সবার মাঝখানে, আমার পক্ষে মুভ করা পসিবল না, কার কাছে পাঠাবে? ফোর এর কাছে। আর ফোরও কি করবে?
5 এ পাঠাবে, 5 will get out and move in the exact same moment with the exact same momentum as that of sphere A. না, চারটা একসাথে মুভ করতে পারবে না, তাইলে তোমার ইউ হ্যাভ টু সেট ইট ইন সুইং। চারটা যদি একসাথে, তাহলে এইভাবে চারোটা একসাথে মুভ করাতে হবে, সুইং করাতে হবে। তুমি মোমেন্টাম কনজার্ভ করে করতে পারবে না এটা। ইনফ্যাক্ট দিস ইজ সো ট্রু দ্যাট মোমেন্টাম বিফোর কলিশন ইকুয়াল টু আফটার কলিশন। তুমি যদি আবার খেয়াল করি, এখান থেকে আমি দুইটা স্পিয়ার একসাথে উঠাইলাম, তাহলে ওরা দুজন এখন যখন যাবে মোমেন্টাম আগে থেকে কম হবে না বেশি হবে? বেশি হবে, বিকজ ম্যাস কি বেশি। এখন খেয়াল করে দেখেন, আমরা মোমেন্টামের ক্ষেত্রে কি জানি, দ্যাট, বলো তুমি আমার এটা কি, এ আইসা যদি বি কে ধাক্কা দেয়, তাহলে আর আমি যদি তোমাকে বলি এ থেমে গেছে, এ থেমে গেছে, তাহলে মুভ কে করবে বলো তো? বি মুভ করবে। বলো বির ভেলোসিটি এ থেকে আরো কম হবে না বেশি হবে? বেশি হবে, বিকজ মোমেন্টাম যা ছিল মোমেন্টাম কি হবে, তাই থাকবে। তাহলে মোমেন্টাম যদি সেম রাখতে হয়, বির ম্যাস কি কম না, তাহলে মোমেন্টাম সেম রাখবে কেমনে? ভেলোসিটি বাড়ায় দিয়ে, সিম্পল হিসাব। এক্স্যাক্টলি এই জিনিসটা তুমি চাইলে এখানে করতে পারবা। তুমি যখন দুইটা স্পিয়ার নিবা, ডান সাইড থেকে আমরা যদি দুইটা স্পিয়ার নেই, তাহলে মোমেন্টাম আগের থেকে আরো কি হবে, বেশি হবে না? এখন মোমেন্টাম যদি বেশি হয়, ওই মোমেন্টামকে মেনটেন করতে গেলে স্পিয়ার নাম্বার, বুঝেন স্যার, আমরা ডান সাইড থেকে দুইটা স্পিয়ার নিছি, দুইটা স্পিয়ার নিলে মোমেন্টাম আগের থেকে আরো বেশি। ওই মোমেন্টামকে মেনটেন করতে গেলে ডু ইউ থিঙ্ক বাম সাইডের 5 নাম্বার স্পিয়ারের আগের থেকে আরো অনেক জোরে মুভ করতে হবে? এখন আমি তোমাকে বলি কারণ কি, ডান সাইড থেকে কয়টা স্পিয়ার নিছি, দুইটা, তাহলে মোমেন্টাম কি এখন ডাবল, অলমোস্ট ডাবল। এখন তাইলে স্পিয়ার নাম্বার 5-এ ওই সাইড থেকে যখন উঠবে, ওর এখন ভেলোসিটি আগে থেকে কি হইতে হবে, ডাবল হইতে হবে, সোজা কথা। কারণ তুমি ডাবল মোমেন্টাম দিছো, ও তো আর ম্যাচ বাড়াতে পারবে না নিজে। ডু আই মেক সেন্স? আপনার বুঝতে পারবেন, ক্যান ইউ রিলেট? বিকজ আমি অনেক ম্যাচ একেবারে মেন্টালি বলে যেতেছি, বুঝতেছেন? তো স্পিয়ার নাম্বার 5-এর প্রবলেম কোন জায়গাতে হয়ে যাবে, ওই চিন্তা করবে যে আরে এ তো 1 2 2 স্পিয়ার নিয়ে একবারে আসছে, ওর কাছে এখন ডাবল দ্য মোমেন্টাম। এন্ড আমার অ্যাকর্ডিং টু দ্য প্রমিস দ্যাট আই হ্যাভ মেড, আমার কি করতে হবে, সেই মোমেন্টাম নিয়ে মুভ করতে হবে। এখন স্পিয়ার নাম্বার 5 চিন্তা করবে যে প্রমিস তো আমি করে ফেলছি, রাইট, কিন্তু এত মোমেন্টাম আমি কই থেকে নিয়ে আসবো? আমার তো ম্যাচ কি, ওখানে স্পিয়ার কয়টা ছিল, দুইটা, তাহলে ওর দুইটার জন্য যদি এখানে টোটাল মোমেন্টাম ডাবল হয়ে থাকে, ওর তাহলে মোমেন্টাম ডাবল করার একমাত্র উপায় কি, ভেলোসিটি কি করতে হবে, ডাবল করতে হবে। ভেলোসিটি ডাবল করা পসিবল হয়েছে, তখন কি হবে, তুমি দেখবা অটোমেটিক্যালি এখান থেকে যে দুইটা টানলো, এখান থেকে ও কি করবে, দুই স্পিয়ার নিয়ে একবার মুভ করবে। বিকজ ও যখন চিন্তা করবে যে আমার পক্ষে এই পরিমাণ মোমেন্টাম মেনটেন করা পসিবল না, because you will have double the mass, so you might think that this one having half the mass will have double the what, আরিয়া, velocity, double the velocity, তাই না? কিন্তু ও তখন কি করবে, ও ট্রিট করবে সেম এক্সাক্ট সেম বিষয়। ও চিন্তা করবে আমার পক্ষে ডাবল ভেলোসিটি করা সম্ভব না। তুমি এখান থেকে দুই স্পিয়ার দাও, তুমি দেখবে এখান থেকে দুই স্পিয়ার পড়ছে। তুমি এখান থেকে একটা স্পিয়ার ছাড়ো, দেখবে এখান থেকে একটা পড়ছে। ওকে তুমি দুইটা নিয়ে ছাড়লে যেই ভেলোসিটি নিয়ে আসবে, ও এখান থেকে দুইটা কি করবে, এক্সাক্ট সেই ভেলোসিটিতে পড়বে। তিনটা নিয়ে এটা অতিরিক্ত জোরে বাড়ি খাবে, কিন্তু ওটা তখন মেনটেন করতে পারবে না। তখন ওর উপরে এই জায়গাতে গিয়ে প্রেশার করবে, ফোর্সের কারণে, মানে ওই যে তখন এক্সটার্নাল ফোর্স চলে আসবে, উপর থেকে এক্সট্রা প্রেশার করবে। দুইটা একসাথে উঠবে কেন? তুমি আমাকে বলো, এখান থেকে দুইটা স্পিয়ার নিচ্ছে, তাহলে মোমেন্টাম কি হইল, ডাবল হইল। তো ওই সাইড থেকে মোমেন্টাম কি রাখা লাগবে এবারও, ডাবল করার ডাবল তুমি কেমনে করবা? একটা ভেলোসিটি অনেক জোরে উঠানো পসিবল, দুইটা সমান ভেলোসিটি গেইন করা পসিবল, তাতে একসাথে কুলির মতো move করবে। সেটা হওয়া সম্ভব না, তখন ও কি করবে, অটোমেটিক্যালি দুইটা আসবে, মানে এটা ন্যাচারালি হয় আসবে। বাট উই হ্যাভ ডিসকভার্ড এন্ড মেইনটেইন করা অনেক বড় ইয়ার্স। তোমার নিউটন স্কেল, এই ডিভাইসকে কলটা নিউটন স্কেল, হিউজ নিউটন স্কেল আছে। মানে একটা স্কেল ধরবে এইভাবে ধরবা, তুমি ধরে একটুখানি সরাই এখান থেকে টান দিবা, টান দিলে তুমি দেখবা ওই রুমের কর্নার ধরো 5টা স্কেল বরাবর রাখা আছে, 5 নাম্বারটা থেকে হালকা মুভ করছে, ওটা বাড়ি খেলে এই পাশ থেকে আরেকটা মুভ করবে।
But by then you should be moving away because there are huge sphere. Listen, তুমি সহ আরেক জায়গায় চলে যাওয়া একটা বাড়ি খেলে এরকম নিউটন স্ফিয়ার আছে। And it will continue doing this for very long because momentum যে কনজার্ভ না, এনার্জি লস হইতে 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 একটা সময় গিয়ে থামবে। এটা তুমি দেখবা এই সাইড থেকে এখানে বাড়ি দিচ্ছে, এটা উঠতেছে, এখান থেকে এখানে বাড়ি দিচ্ছে, এটা দিচ্ছে। দিস উইল কন্টিনিউ ফর ভেরি লং। তুমি যত অ্যাকুরেট ইয়া বানাইতে পারবা, নিউটন স্ফিয়ার বানাইতে পারবা, তত তুমি দেখবা পেন্ডুলামের মতো তুমি দেখবা অনেকক্ষণ ঘুরতে চলতে আছে চলতে আছে। তখন ধরা লাগবে না, দেখবা এখান থেকে একটা ধাক্কা দিচ্ছে, দেখবা রুমের ওই মাথা থেকে একটা উঠে গেছে। আবার ওইটা আসবে সময় ব্যস্ত হবে। ইট উইল কন্টিনিউ ফর মেবি 15-20-30 মিনিটস। ধরো অনেকক্ষণ করতে পারবে। আর অন্য দেখছি একটা ডিপেন্ড করে তুমি কিভাবে বানাচ্ছো এর উপরে। সো এটা আচ্ছা, বাই দ্য ওয়ে, ও যে সেম ভেলোসিটি দিয়ে মুভ করছে এটা বোঝার জন্য আমাদের কি করার লাগে, নিউটন ক্রেডল যদি দেখতে এমন থাকে 1 2 3 4 5, আমরা কি করব, এই জায়গাতে একটা লাইট গেট দিব আর এই জায়গাতে একটা লাইট গেট দিব। তাহলে স্ফিয়ার 1 2 3 4 5, 1 যখন এখান থেকে আইসা ধাক্কা দিবে, 1 এর ম্যাস আর ভেলোসিটি মাল্টিপ্লাই করলে আমরা কি পাবো, 1 এর মোমেন্টাম পাবো না? আর ওই সেম মোমেন্টাম আবার কে গেইন করবে, 5 গেইন করবে। 5 এর কি করব, ম্যাস আর ভেলোসিটি মাল্টিপ্লাই করবো, দেখবো 5 হ্যাজ দ্য সেম মোমেন্টাম। কেমনে বুঝবো? বিকজ অফ দ্য লাইট গেজ। ইজি স্টাফ। ঠিক আছে, এই যে এখানে এখানে লেখা আছে we will measure the height from which the object falls। ও আচ্ছা, বাই দ্য ওয়ে, ভেলোসিটি মাপার জন্য তুমি লাইট গেটও ইউজ করতে পারো, আবার এটাও হিসাব করতে পারো দ্যাট 5 কতটুক হাইট থেকে পড়তেছে। খেয়াল করে একটু, 5 যদি এখানে হাইট h থেকে পড়ে থাকে তাহলে হাউ মাচ জিপি ইজ ইট লুজিং, mgh না? mgh উইল বি ইকুয়াল টু কি, হাফ এম ভি স্কোয়ার। এখান থেকে কি পাবো, ভেলোসিটি পাবো। তাহলে ওই ভেলোসিটি পাইলে ওখান থেকে আমরা চাইলে মোমেন্টাম বের করতে পারবো। এটাও করা যায়, ইদার প্লিজ, এত ইম্পর্টেন্ট কিছু না, এটা বুঝবা তোমরা দেখলেই। We will measure the height from which the object falls and assuming that the GP gets converted into kinetic energy by using the equations, we will find out the velocity with which it hits the next sphere. Then in the same way, we will measure the velocity of the other one on the other side and see the momentum is conserved. Masses remain the same and they would move with the same velocity eventually coming to rest. The collisions are inelastic, which is why it will come to rest. So kinetic energy will be transferred to the ball. So to increase the internal energy of the ball, and finally they will come to rest when all of the energy has been transferred. শেষ। আমি যেটা লাইট গেট দিয়ে করাইলাম, এখানে বলা আছে কি স্ফিয়ার কত হাইট থেকে পড়তেছে, জিপিই ইকুয়াল টু এমজি, সরি, এমজিএইচ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার করে আমরা কি পাবো, ভেলোসিটি পাবো। এইটা করে তুমি দোনো সাইডের ভেলোসিটি বের করে তুমি চেক করতে পারবা মোমেন্টাম নিউটন স্পিরিট কনজার্ভ করে নাকি না। দ্যাটস ইট। ঠিক আছে, এই হইতেছে চ্যাপ্টার 5A। এতটুকুই আছে, খুব একটা আমনি কোনো জিনিসপত্র না। আমরা চ্যাপ্টার 5B, ঠিক আছে, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে স্টার্ট করব। অ্যান্ড দিস ইজ গোয়িং টু বি ভেরি ইম্পর্টেন্ট। আমি কিন্তু এক ক্লাসে সব পুরোটা মোটামুটি পড়ায় ফেলবো 5B, বিকজ মোস্টলি ম্যাথস, ম্যাথস ছাড়া কিছু নাই। অ্যান্ড চ্যাপ্টার 5 পুরাটাই 5B-তে, তুমি শিওর থাকতে পারো। অলমোস্ট 90% ইজ ইন দ্য 5B। সো নেক্সট ক্লাসে প্লিজ টাইমলি দেখেন অ্যান্ড পুরা ক্লাস মন দিয়ে এখানে হাইটে করে, ঠিক আছে? চ্যাপ্টার 5B একদিনেই কমপ্লিট হয়ে যাবে, কিন্তু এর মানে এটা না কিন্তু যে একটা হাবিজাবি চ্যাপ্টার একদিনে কমপ্লিট হবে ইনশাআল্লাহ অলমোস্ট, কিন্তু এক্সট্রিমলি ইম্পর্টেন্ট পুরাটাই চ্যাপ্টার 5B। ঠিক আছে, খেয়াল রাখবেন।